করোনায় দেশে আরও ৮৮ মৃত্যু, নতুন রোগী ৩,৬২৯, শনাক্তের হার ১৪। আইসিইউ সংকটে গুরুতর অসুস্থরা। কঠোর লকডাউনের মধ্যে দোকান, শপিং মল খুলছে রোববার। স্বাস্থ্যবিধি মেনে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বেচাকেনা। ক্যান্ডি টেস্টে রানের বাহার বাংলাদেশের, ৫৪১ রানের জবাব দিতে ৩ উইকেট হারাল শ্রীলঙ্কা। স্বাগত বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে। শুনছিলেন শিরোনামের বিস্তারিত। দেশে করোনায় আরও ৮৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মারা গেলেন ১০,৮৬৯ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত ৩,৬২৯ জন। শনাক্তের হার ১৪%। সংক্রমণ, মৃত্যু ঠেকাতে সামাজিক দূরত্ব সহ স্বাস্থ্যবিধি মানায় গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। সারা দেশে ৩৪৯টি পরীক্ষাগারে ২৪ ঘন্টায় ২৫,৮৯৬ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৩,৬২৯ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪%। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪,৩৯,৭০৩ জনে। গত ২৪ ঘন্টায় মৃত্যু হওয়া ৮৮ জনের ৬২ জন পুরুষ আর নারী ২৬ জন। মৃতদের মধ্যে ৬০ জনের বয়সী ৬০-এর বেশি। মৃত্যুর হার ১.৪৭ ভাগ। আর সবচেয়ে বেশি প্রাণহানি ঢাকা বিভাগে, ৫৩ জন। ৬০ যারা বয়স্ক মানুষ, তারা তো যদিও কেউ ঝুঁকির বাইরে সবারই মধ্যে হতে পারে, তবে তাদের মনে করি, আমি মনে করি যারা যারা চাকরি করেন বা যারা বাইরে যাওয়ার দরকার হবে, তাদের মধ্যে টোটালি বাইরে না যাওয়াই ভালো। তারা ঘরেই অবস্থান করবেন, ঘরেই থাকবেন, বাইরে যাওয়ার দরকারই নাই। ইভেন যারা পরিবার আছে তাদেরও কিন্তু সতর্ক হতে হবে। পরিবার যারা বাইরে যান, তারা তো কোথায় ঘুরতেছেন, বেড়াতেছেন, তারা তো জানেন না কার মধ্যে ভাইরাস নিয়ে আছে। নতুন করে সুস্থ হয়েছেন আরও ৫,২২৫ জন। এ নিয়ে মোট সুস্থ ৬,৪৭,৬৭৪। যত দ্রুত সম্ভব, প্রকোপ যেহেতু বেড়ে যাচ্ছে, এই মুহূর্তে আমাদের আর অপেক্ষা করার সময় নেই। যত তাড়াতাড়ি সম্ভব অক্সিজেন প্লান্টের মাধ্যমে আমদানি, যেটা আমরা করছি এখন ৪০ টন, এর চেয়েও বেশি যাতে ১০০ টন আমার দেশেই আমি উৎপাদন করতে পারি, তার ব্যবস্থা করতে পারলে আমরা অনেক রোগীকে তার মৃত্যুর হাত থেকে বাঁচাতে সক্ষম হব। এবছরের মার্চ থেকে সংক্রমণ আবারও তীব্র হলে ২ দফায় দেয়া হয় লকডাউন। সংক্রমণ এড়াতে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় আক্রান্ত রোগীরা হাসপাতালে শয্যা পেলেও গুরুতর রোগীরা ভুগছেন আইসিইউ সংকটে। হাজার চেষ্টা তদবিরেও মিলছে না আইসিইউ শয্যা। এদিকে ২০০ আইসিইউ শয্যা প্রস্তুত থাকলেও জনবলের অভাবে এখনও পর্যন্ত মাত্র ৯৬টি বেডে রোগী ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে মহাখালী ডিএনসিসি কোভিড হাসপাতাল কর্তৃপক্ষ। মায়ের এই অসহায় আকুতি একটি আইসিইউ শয্যার জন্য। ২২ বছর বয়সী অনার্স পড়ুয়া ছেলে দিগন্ত করোনায় আক্রান্ত। তার ফুসফুসের ৭৪% আক্রান্ত। ফুসফুসে ৮০% সংক্রমণ নিয়ে মহাখালীর ডিএনসিসি কোভিড হাসপাতালে নাজমুল আক্তার রানুও পাননি আইসিইউ শয্যা। বাধ্য হয়ে ভর্তি হয়েছেন অন্য হাসপাতালে। আইসিইউ দরকার আমাদের, এখানে আইসিইউ পর্যাপ্ত নাই, এখানে ট্রান্সফার করতে বাধ্য হচ্ছে। করোনা আক্রান্ত অধিকাংশের শারীরিক অবস্থার দ্রুত অবনতির কারণে বাড়ছে আইসিইউ সংকট। একের পর এক হাসপাতালে ঘুরেও শয্যা পাচ্ছেন না রোগীরা। টেস্ট করার পরে বলছে যে লাংস একটু সমস্যা, তারপরে বুকে সিটি স্ক্যান করছি, তখন ধরা পড়ছে নিউমোনিয়া আর ৩০% ফুসফুসের সমস্যা। নতুন হসপিটাল, আমি যে সার্ভিসটা চাচ্ছিলাম আমি ওটা মোটেও পাচ্ছি না। আইসিইউর কথা বললো, কোনো ডেট দিচ্ছে না, কোনো নিশ্চয়তা দিচ্ছে না, কোনো টাইম দিচ্ছে না। কিন্তু এইভাবে যদি হয়, দেখুন আমরা শিফটিংয়ে চিন্তা করতেছি। এদিকে ২৯ এপ্রিলের মধ্যে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরুর কথা থাকলেও জনবল সংকট মেটেনি বলে জানিয়েছে মহাখালী ডিএনসিসি কোভিড হাসপাতাল কর্তৃপক্ষ। আমরা আইসিইউ তো আমরা বলেছি 200 বেড আমরা যদি চালাতে চাই, আপনাদের বুঝতে হবে এটা অনেক ম্যান পাওয়ার দরকার। সেই ম্যান পাওয়ারগুলো না আসলে আমি রুগী নিয়ে তাদের যদি আমি হ্যান্ডেল করতে না পারি, সেটা আরও বিড়ম্বনা। তো আমরা তারপরেও চালিয়ে যাচ্ছি আমাদের সামর্থ্য অনুযায়ী। শারীরিক অবস্থার গুরুতর অবনতি না হলে স্বাস্থ্যবিধি মেনে বাসায় থেকেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়ার পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শপিং মল ও দোকানপাট খুলছে রোববার থেকে। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা রাখা যাবে।
শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়। মানুষের জীবন জীবিকার বিষয়ে বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জনপ্রশাসন প্রতিমন্ত্রী। এদিকে স্বাস্থ্যবিধির বিষয়ে ছাড় না দেওয়ার আহ্বান জানিয়েছে দোকান মালিক সমিতি। করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে ৫ থেকে ১১ এপ্রিল ৭ দিন বিধিনিষেধ আরোপ করে লকডাউন ঘোষণা করে সরকার। পরে তা আরও ২ দিন বাড়ানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত আরও কঠোর বিধিনিষেধ দিয়ে সর্বাত্মক লকডাউন শুরু হয়। কঠোর লকডাউন নিশ্চিতে আরোপ করা হয় ১৩ দফা বিধিনিষেধ। সরকারি বেসরকারি অফিস, দোকানপাট, শপিং মল ও যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়, যা এখন কার্যকর আছে। তবে জীবন জীবিকার বিষয়টি চিন্তা করে এখন লকডাউন শিথিলের সিদ্ধান্ত নিল সরকার। শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, রোববার থেকে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট, শপিং মল খোলা রাখা যাবে। নো মাস্ক, নো সার্ভিস কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। এই জীবন জীবিকার কথা চিন্তা করে, ইনভেস্টমেন্টের কথা চিন্তা করে এবং তাদের যে আবেদন, মানবিক আবেদন, সমস্ত কিছু চিন্তা করে এই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। তবে এখানে শর্ত থাকবে যে তারা অবশ্যই তাদের প্রতিশ্রুতিবদ্ধ, তারা আপনার স্বাস্থ্যবিধি শতভাগ মানবে। করোনার সংক্রমণ রোধে সরকারের বিধিনিষেধের কারণে পয়লা বৈশাখের ব্যবসা হয়নি। এরপর চলমান লকডাউনের কারণে ঈদকেন্দ্রিক ব্যবসা নিয়েও দুশ্চিন্তায় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। তাই দোকানপাট, শপিং মল খোলার সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। আমরা শতভাগ স্বাস্থ্যবিধি মেনে আমরা ব্যবসা পরিচালনা করব। যারা শতভাগ স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনা করবেন না, তাদের দোকানগুলো, তাদের প্রতিষ্ঠানগুলো স্ব মার্কেটের সমিতিতে অনুরোধ করব তারা যেন বন্ধ করে দেন। দোকানপাটে যথাযথ স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা সে বিষয়ে সংশ্লিষ্ট বাজার বা মার্কেট ব্যবস্থাপনা কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানানো হয় মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে। এছাড়া আগামী ২৮ এপ্রিল থেকে লকডাউন শিথিল করা হবে বলেও জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী। উমনহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবারও পুরান ঢাকায় রাসায়নিকের গুদামে লাগা আগুনে প্রাণ গেল ৪ জনের। ভাড়াটিয়ারা বলছেন, তারা গুদামের ঝুঁকির কথা বারবার বললেও বাড়ির মালিক তা কানে নেননি। এদিকে পুরান ঢাকা থেকে রাসায়নিক সামগ্রীর গুদাম সরাতে না পারাকে সরকারের ব্যর্থতা বলছেন ব্যবসায়ী ও নগর পরিকল্পনাবিদেরা। ২০১০ সালের ৩ জুন পুরান ঢাকার নিমতলিতে রাসায়নিকের অবৈধ গুদামে আগুন লেগে ১২৪ জনের প্রাণ যায়। এরপর ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ আগুনে নিহত হয় অন্তত ৬৭ জন। এবার আরমানি টোলায় একটি ভবনে আবারও আগুনে ঘটল প্রাণহানির ঘটনা। ভবনটির নিচতলায় ছিল অন্তত ১০টি রাসায়নিকের গুদাম, আর দ্বিতীয় থেকে ৬ তলায় ২০টি পরিবারের বাস। ভাড়াটিয়ারা জানান, প্রায় ২ দশক ধরে বাসাটিতে কেমিক্যালের মজুদ। ভাড়াটিয়ারা উদ্বেগ জানালেও শোনেননি বাড়ির মালিক। উনার মূল খানদানি ব্যবসায়ী এটা। যখন চকবাজারে আগুন লাগলো তখন ওনাকে বলা হয়েছে, বললো যে না, আমাদের এইসব কেমিক্যালে আগুন ধরে না। যে এখানে যে আপনারা কেমিক্যাল রাখেন, এই কেমিক্যাল কি আগুন ধরার কেমিক্যাল? যদি রাখেন তো রাখেন না, আপনারা শুধু শুধু আমাদের জীবন রিস্কে রাখেন কেন? ফায়ার সার্ভিস বলছে, সম্পূর্ণ অবৈধভাবে ভবনটিতে রাসায়নিকের গুদাম ছিল। এজন্য ভবন মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবে তারা। আমরা আমাদের প্রতিবেদন আমরা প্রশাসনকে জানাবো এবং পরবর্তীতে তদন্তের উপরে এদের বিরুদ্ধে নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করা হবে। রাসায়নিক গুদামের জন্য কেরানীগঞ্জে জায়গা নির্ধারণ করা হলেও যেতে নারাজ ব্যবসায়ীরা। যদিও তারা বলছেন, সরকারের উদাসীনতার কারণে গুদাম সরানো সম্ভব হচ্ছে না। বিসিকের চেয়ারম্যান, শিল্প মন্ত্রণালয়ের সচিব, এদের সাথে আমরা একাধিকবার মিটিং করেছি। দরখাস্ত নেই, আবার বন্ধ হয়ে যায়, দরখাস্ত নেই, আবার বন্ধ হয়ে যায়। অবিলম্বে আমাদেরকে জায়গা দেওয়া হোক এবং বাংলাদেশ কেমিক্যাল পারফরমেন্স অ্যাসোসিয়েশন এই কলঙ্ক আর নিতে চায় না। নগর পরিকল্পনাবিদেরা বলছেন, সরকার পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হওয়ায় সরানো যাচ্ছে না এসব কারখানা। এই ধরনের নির্দেশনা বাস্তবায়নে সরকারের যে তড়িৎ গতিতে যে ধরনের পদক্ষেপ নেওয়ার কথা ছিল, সেই পদক্ষেপগুলো কিন্তু অনেকটা স্রোত গতিতে চলার কারণে কিন্তু আজকে ২ বছর পরেও কিন্তু পুরানো একটা অগ্নিকাণ্ড লেগলাম। অগ্নিকাণ্ডের প্রাণহানির দায় কিন্তু আমাদের ব্যবসায়ী সহ সরকারের সবাইকে এক্ষেত্রে আমাদের নিতে হবে। পুরান ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন সরাতে সরকার ও ব্যবসায়ীদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলছেন বিশেষজ্ঞরা। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের ফতুল্লার একটি আবাসিক ভবনে গ্যাস বিস্ফোরণে নারী ও শিশুসহ ১১ জন দগ্ধ হয়েছেন। ভোরে তল্লার জামাই বাজার এলাকায় ৩তলা ভবনটিতে এই বিস্ফোরণ হয়। দগ্ধদের মধ্যে ৭ জনকে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। এ ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৭ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকার আলামিন মিয়ার বাড়িতে 3 তলার একটি ফ্ল্যাটে পরিবার সহ ভাড়া থাকতেন রং মিস্ত্রি হাবিব ও গার্মেন্টস শ্রমিক সোনাহার। বৃহস্পতিবার রাতে তাদের কেউ একজন গ্যাসের চুলা বন্ধ না করেই ঘুমিয়ে পড়েন। এতে গ্যাস বের হয়ে ছড়িয়ে পড়ে পুরো ঘরে। শুক্রবার ভোরে চুলা জ্বালাতে গেলে মুহূর্তেই ঘটে বিস্ফোরণ। এতে দগ্ধ হন হাবিব ও সোনাহারের পরিবারের 11 জন। সে সময় ঘরের 2টি দেয়াল ধসে গিয়ে পড়ে পাশের বাড়িতে, পুড়ে যায় আসবাবপত্র। ওই ধরজা মরজা ভাঙ্গে টুঙ্গে একজনের গায়ে পড়ছে, এইটা পড়ছে, এই জায়গায় 3 জন শুয়ে আসছিল, এই রুমে এইটার গাছ হয়ে পড়ছে, এরা জায়গা আমাকে সবাই গেছে। আমার উপর পড়ার পরে আমি বলতে কি হইল, হ্যাঁ ওইটা দেখি যে চতুর্দিকে আগুনের মতন যেরকম দেখা যাচ্ছে। যদি মনে করেন আগুনটা না থামানো যাইতো তাহলে পুরো আগুনটা আমাদের বিল্ডিং পর্যন্ত ছড়ায় যেত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে এবং দগ্ধদের উদ্ধার করে জেলার ভিক্টোরিয়া হাসপাতালে পাঠায়। জানালা দরজা বন্ধ ছিল, হয়তো কোথাও কোনো লিক থাকার কারণে, ভিতরে গ্যাস বদ্ধ থাকার কারণে এই দ্রুত এই তৃতীয় তলাটা বিস্ফোরিত হয়। ফ্ল্যাটের যারা অন্যান্য বাসিন্দা ছিলেন আমরা তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছি। বর্তমানে পুরো 3 তলা ফ্ল্যাটটাই ফাঁকা আছে। দগ্ধদের মধ্যে নারী ও শিশুসহ 7 জনকে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক বলেছেন চিকিৎসক। এটার মধ্যে একজন রোগী আমি দেখলাম যে 90%-এর মতো বার্ন, 7 জন আসছে, তাদের অবস্থা ভালো না, তারা সবাই মেজর বার্ন, 90-80 এরকম। এর আগে গেল বছরের 4 সেপ্টেম্বর নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকার একটি মসজিদে গ্যাস বিস্ফোরণে মারা যান 34 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রমজানে কষ্টে আছেন ছিন্নমূল মানুষ। অন্যান্য বছরের মতো ইফতারে প্রতিদিন খাবার জুটছে না তাদের। ব্যক্তি উদ্যোগে কেউ কেউ খাবার দিলেও প্রয়োজনের তুলনায় তা খুবই কম। করোনা পরিস্থিতি আরও দুর্বিষহ করে তুলেছে এসব অসহায় মানুষের জীবন। সারাদিন পথে বসে অপেক্ষার পর ইফতারের আগে হয়তো দেখা মেলে কাঙ্ক্ষিত গাড়িটির। যা মেলে তা দিয়েই মেটাতে হয় ক্ষুধা। করোনা পরিস্থিতিতে সীমিত সব ধরনের জনসমাগম, তাই বন্ধ উৎসব আয়োজন বা ইফতার পার্টি। রোজার মাসে ছিন্নমূল মানুষের কিছুটা ভালো খাবার মিললেও 2 বছর ধরে তাতে বাদ সেধেছে করোনা। ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক উদ্যোগে কেউ কেউ অসহায় ছিন্নমূলদের খাবার সরবরাহ করলেও প্রয়োজনের তুলনায় তা খুবই কম। ইফতারের দোকানগুলোতে সচ্ছল মানুষদের পেছনে তাই এসব নিরন্ন মানুষদের ভিড়। আমি মাঠের কাজ করি, আমি মান্ডা থাকি, মান্ডার থেকে পেটের অভাবে এখানে এসে রাস্তার মধ্যে বসে থাকি খাওয়ার জন্য। একটু সাহায্য কোথাও পাই না। অসুস্থ মানুষ, বাসা বাড়িতে কামে নেয় না, ছেলে পিলে আছে ছোটোখাটো, তাদের দুটো 2 বেলা ভাত দিতে পারি না, রাস্তায় এসে বসে থাকি। মসজিদে 2-1 পয়সা দেয় আর এমনি চাইয়া চিয়া লই, তারপরে চলি। এখানে সব খুব সমস্যা। আগে তো মনে হয় গাড়ি গুড়ি খোলা ছিল, অফিস আদালতে গেছে 2-4 না পাইছি। করোনা পরিস্থিতিতে অনাহারী মানুষকে খাবার দিতে বিত্তবানদের পাশাপাশি সবারই এগিয়ে আসা উচিত বলে মনে করেন অনেকে। যেহেতু লকডাউন চলছে এই মুহূর্তে কিন্তু যারা করবে, এই লকডাউনের কারণে কিন্তু অনেকে বাইরে বেরোতে পারছে না। রোডের ম্যাক্সিমাম লোক কিন্তু আমাদের মিডল ক্লাসের লোক আছে, যারা উপরের লোক তারা কিন্তু রাস্তায় এখনো নামেই নেই। যারা বিত্তবান আছে, দানশীল আছে, বা তাদেরকে সবারই আগে আসা উচিত যে এইভাবে দরিদ্র যারা আছে, যারা দিন এনে দিন খায়, তাদেরকে কিছু করার জন্য। লকডাউনে ছিন্নমূল মানুষের কষ্ট দূর করতে বিচ্ছিন্ন নয়, সকলের সমন্বিত উদ্যোগও প্রয়োজন বলে মত অনেকের। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ক্যান্ডি টেস্টের তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কার চেয়ে 312 রানে এগিয়ে বাংলাদেশ। 7 উইকেটে 541 রানে প্রথম ইনিংস ঘোষণার পর 229 রানে লঙ্কার 3 উইকেট তুলে নিয়েছে টাইগাররা। স্বাগতিকদের হয়ে প্রতিরোধ করেছেন অধিনায়ক দিমুথ করুণারত্নে। তিনি অপরাজিত আছেন 85 রানে। ক্যান্ডির সৌন্দর্য যেন স্বর্গের প্রতিচ্ছবি। সেটা তুলে ধরতে চলতি টেস্টে কিছুক্ষণ পরপরই ব্যবহার হচ্ছে ড্রোন শট। পাখির চোখে পাহাড়ের কোল ঘেঁষা পালেকেলের ভিন্ন এক আবেদনে বুঝ সবাই। তবে ব্যাটসম্যানদের ভেন্যুপ্রেম অন্যদের চেয়ে বেশি। এমন ব্যাটিং উইকেট কে কবে দেখেছে সে নিয়ে বিস্তর আলোচনার সুযোগ আছে। তৃতীয় দিন প্রথম 5 ওভারে আসে 26 রান, আর 11তম বার 556 রান বাংলাদেশের। এদিনও মুশফিকের ব্যাট স্লোই থেকেছে, তবে 67 বলে লিটনের 50 রানের ইনিংস সময়ের দাবি মেটায়। দ্রুত রান তোলায় মিরাজ তাইজুলের ব্যাট সমানভাবে ব্যর্থ।
আর অপেক্ষায় না থেকে 7 উইকেটে 541 রানে ইনিংস ঘোষণা বাংলাদেশের। 43 স্ট্রাইক রেটে 156 বলে মুশফিক অপরাজিত 68 রানে। অতিথি হয়েও যে 22 গজের স্বাদ নিয়েছেন শান্ত মুমিনুলরা, সেখানে ঘরের ছেলেরা পিছিয়ে থাকবে কেন? সে কারণেই করুণারত্নে থিরিমান্নে ওপেনিং জুটিতে 114 রান। আগ্রাসী থিরিমান্নের ব্যাটে 50। শেষ পর্যন্ত স্পিনেই মুক্তি। মিরাজের আর্ম বলে এলবিডব্লিউ থিরিমান্নে। ফার্নান্দোর সঙ্গে করুণার জুটি জমে ওঠে। অধিনায়কের ব্যাটে আসে 26তম 50। দলীয় 157 রানে ফার্নান্দোকে ফেরান তাসকিন। করুণারত্নের লড়াইয়ে খুব বেশি সঙ্গ মেলেনি ম্যাথিউজের। তাইজুলের শিকার হয়ে ফেরার আগে করেন 25 রান। আর একটা উইকেট নিতে পারলে দিনটা পুরোপুরি হতো বাংলাদেশের। পথের কাটা করুণারত্নেকে তুলে নেয়াই হবে চতুর্থ দিনের প্রথম কাজ। রাকিবুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ব্যাটিংয়ের পর বল হাতেও তৃতীয় দিন মন্দ যায়নি বাংলাদেশের। তবে করুণারত্নের দুর্দান্ত ইনিংসে দিনটা পুরোপুরি বাংলাদেশের বলা যাচ্ছে না। চতুর্থ দিনের শুরুতে উইকেট নিতে পারলে জয়ের সম্ভাবনা তৈরি হবে বলছেন তাইজুল ইসলাম। তার মতে সময়ের সাথে উইকেট স্পিন বান্ধব হচ্ছে। এবাদতের বলে একটুর জন্য রক্ষা পান করুণারত্নে। ঠিক 1 ওভার পর ধনঞ্জয় বেঁচে যান তাইজুলের বলে। ম্যাথিউসের বিদায়ের পর ভাগ্য সহায় হলে ম্যাচের চালকের আসনে বসতে পারত বাংলাদেশ। জয়ের সম্ভাবনাও উজ্জ্বল হতো। দিনের বাকিটা সময় পার করেছেন ধনঞ্জয়া ও করুণারত্নে। তৃতীয় দিন শেষে ড্রয়ের সুর পাল্লে কেলেতে। চতুর্থ দিনের শুরুতে লঙ্কান ব্যাটসম্যানদের উপর চাপ সৃষ্টি করতে চান তাইজুল। স্পিন বলে বলেন আর হচ্ছে যে পেস বলে বলেন, অনেক ডিসিপ্লিনের মধ্যে থেকে আমাদের আসলে কাজ করতে হবে এবং আমরা যদি ডিসিপ্লিন বজায় রেখে ভালো কিছু করতে পারি, তাড়াতাড়ি একটা কিছু করতে পারলে হয়তো আমরা জেতার মতন জায়গাতে যেতে পারবো আর কি। আশার কথা উইকেটে পরিবর্তন আসতে শুরু করেছে। 2-1টি জায়গাতে তৈরি হয়েছে ক্ষত। তাইজুলের বলে তাই স্পষ্ট হয়েছে। পেসাররাও পাচ্ছেন আনইভেন বাউন্স। চতুর্থ দিন উইকেটে আসতে পারে বড় পরিবর্তন। ম্যাচের মোড় ঘোরাতে সেই সুযোগের সদ্ব্যবহার করতে চান তাইজুল। টেস্ট ক্রিকেট খেলতে গেলে আসলে আপনার বলার বেশি থাকলে হয়তো অনেক সময় যেরকম আপনার এখানকার কন্ডিশনটা আসলে অনেক গরম, সুবিধা হয় কি আমার জন্য আর কি, বা অন্যান্য বলারদের জন্য আর কি। রেস্টের সময়টা পাওয়া যায়, কামব্যাক করার সময়টা পাওয়া যায় আর কি। শুধু উইকেট নয়, ব্যাটসম্যানদের শক্তি দুর্বলতা বিচার বিশ্লেষণ করে ছড়ি ঘোরাতে চায় বাংলাদেশ বোলাররা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অবশেষে নিজ সাম্রাজ্যে ফিরে গেল চট্টগ্রাম চিড়িয়াখানার বাঘ শাবক জো বাইডেন। কর্তৃপক্ষের চেষ্টা আর পরিচর্যায় সুস্থ হওয়ার 5 মাস পর তাকে ছেড়ে দেওয়া হলো খাঁচায়। 5 মাস আগে চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘ দম্পতি জয়া ও রাজ জন্ম দেয় 3টি শাবক। জন্মের পর থেকেই বাচ্চাগুলোর সঙ্গে বিরূপ আচরণের কারণে 6 দিনের মাথায় মারা যায় 2টি শাবক। বেঁচে যাওয়া শাবকটিরও একই পরিণতি হতে পারে এমন শঙ্কায় নিজেদের তত্ত্বাবধানে নেয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। চিড়িয়াখানার প্রাণী হাসপাতালে বিশেষ ব্যবস্থায় রেখে শাবকটিকে বাঁচাতে চেষ্টা শুরু করেন চিড়িয়াখানার কর্মকর্তা কর্মচারীরা। একসময় শাবকটি হাঁটতে শুরু করে। নাম রাখা হয় জো বাইডেন। এখন রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে সে, আর তাই সময়ের প্রয়োজনেই এখন তাকে ছেড়ে দেওয়া হয়েছে খাঁচায়। সে যাতে বাঘের সাথে আস্তে আস্তে তার ন্যাচারাল যে বিহেভিয়ার, সেটা যাতে সে আস্তে আস্তে তাতে সেটা ইন্টিমেসিটা হইতে পারে, এজন্য আমাদের একটা পাশাপাশি একটা সিঙ্গেল খাঁচা দরকার ছিল, যাতে সে দোনো পাশে বাঘ থাকবে এবং সে যাতে দোনো পাশে বাঘের সাথে আস্তে আস্তে সে যাতে তাদের অভ্যাসগত যে পরিবর্তন সেটা যাতে তার চলে আসে আর কি। এদিকে বাইডেনকে খাঁচায় ছাড়ার পর থেকে মন খারাপ তার মানব বন্ধুদের, যারা তাকে বাঁচাতে পরিশ্রম করেছেন রাত দিন। তবুও নিয়ম মতো আপন রাজ্যে ছেড়ে দেওয়ার বিকল্প দেখছেন না তারা। খাঁচায় দেওয়ার পর এমনি অবশ্য খারাপ তো লাগতেছে, মায়া জন্মেছে যেহেতু এতদিন আমাদের কাছে ছিল। বাইডেনকে আপাতত রাখা হয়েছে বড় বাঘের পাশাপাশি একটি আলাদা খাঁচায়। 3 মাস এভাবে থাকার পর তাকে দেয়া হবে বড় বাঘের সাথে। আমরা ধাপে ধাপে যাব, আমরা অবজারভেশন করব। অবজারভেশন করার পরে 100% যখন আমরা বুঝতে পারবো যে না তাকে অ্যাকসেপ্ট করবে, প্রথমে আমরা তাকে তার যে কোনো একটা ছোট, যেহেতু সে ছেলে, একটা মেয়ে বাঘের সাথে আমরা তাকে ম্যাচ করাবো। চট্টগ্রাম চিড়িয়াখানায় বর্তমানে
বাঘ, সিংহ, জেব্রা, ময়ূর সহ ৬৬ প্রজাতির ৬০০ পশু পাখি রয়েছে। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এ ছিল বিরতিহীন রাত ৯টায় বাংলা।